আপু কেমন আছেন? এই তো ভালো ভাই। আচ্ছা, শীতের সময় একটু গলা টলা বসা আছে, এগুলো তো দর্শকরা বুঝতেই পারছেন। ক্ষমা করে দিবেন, মার্জনা চোখে দেখবেন। যেটা বলছিলাম আর কি, ট্রাম্প এমন কি বললো যে আপনার সুদূর মস্কো থেকে হেসে ফেললো, মোটামুটি তৃপ্তির হাসি হাসলো আপনার ভ্লাদিমির পুতিন। কি ঘটনাটা কি একটু বলেন, তারপরে আমি আবার আপনার সাথে যোগ দিচ্ছি। আবার আমার কাছে তো মনে হচ্ছে খুশির খবর আসছে। মানে এতদিন যে জলঘোলা হচ্ছিল, কোন দিকে যাবে আলোচনা, শান্তি চুক্তি সবকিছু মিলিয়ে এখন কিন্তু একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে আমার মনে হয় যাচ্ছে। না গেলেও হয়তো একটা আমরা পূর্বাভাস পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, সবার প্রত্যাশার জায়গাটা হয়তো মানে সবার এখানে কিন্তু মজার একটা বিষয়, ইউরোপীয় ইউনিয়নও ক্লান্ত হয়ে পড়েছে। কতদিন আর এইভাবে চালানো যায়? সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে খুশি না হলেও হয়তো একটা ভালো শুভ কিছু একটা আমরা হয়তো দেখতে পাবো সামনে। কিন্তু আপনার ইউরোপিয়ান কাকুরা তো ভেতরে ভেতরে এক কথা, মুখে আবার সাহসও দেয়, আগিয়ে দেয়। ওরা জানে যে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি এখন। না শুনেন, দেখেন ইউরোপীয় কাকুদের সাথেও কিন্তু ট্রাম্প কাকুর এখন আবার একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে গেছে। তারা কিন্তু প্রকাশ্যে বিভাজনে চলে আসছে এবং বলে দিয়েছে যে 2027 সালের মধ্যে ন্যাটো থেকে গুটাই আসবে ট্রাম্প। তো এখন আসলে সেই লুকোচুরির জায়গাগুলো কিন্তু অনেকটা খোলাসা হয়ে যাচ্ছে। আপনি যতই একদিকে বলেন দেবেন না, অন্যদিকে বলেন, সেই জায়গাটায় আর থাকছে না। আর সবচেয়ে বড় কথা, এই পরিণতিটার দিকে তো সবাই বুঝতে পারছে। তাহলে তো গত 4 বছর ধরে যেই হুজুগটা ছিল বা যে ইয়েটা ছিল, সেটা তো একটা পরিণতির দিকে যেতে হবে। কতদিন আর এভাবে চলবে? সেটা হচ্ছে আপনার এখন তো মোটামুটি 2026 সালের আপনার নোবেল পুরস্কার কনফার্ম আমার ট্রাম্প কাকুর। কারণ হচ্ছে দেখেন, উনি যে কথাগুলো বলছেন, এখানে একটা কথা আছে, আসলে যদি যুদ্ধটা থামে সে নোবেল পেলেও কোনো আপত্তি থাকবে না। সেটা হচ্ছে আপনার ট্রাম্প কি বলেছে? ট্রাম্প বলেছে যে যুদ্ধে রাশিয়া এগিয়ে যাচ্ছে, বাস্তবতা। তারপর কি বলেছে? ইউক্রেনকে বাস্তবতা মেনে কিছু এলাকা ছাড় দিতে হবে। এটা সবসময় কথা আসছে। আর ইউরোপের নেতারা দুর্বল, সরাসরি তাদেরকে দুর্বল বলে দিয়েছে, ভিটামিন খেতে বলছে তাদেরকে। না, সেটাই বললাম একটু আগে, যেটা বললাম যে এখন কিন্তু প্রকাশ্যে চলে এসেছে বিভাজনের জায়গাটা, বা মানে এখন আর লুকোচুরির কোনো জায়গা নেই। মস্কো কোন কোন ক্ষেত্রে খুশি হয়েছে আপনি একটু বলেন। এই যে পুরোটাই তো মস্কোর দিকে চলে গেছে, ন্যাটোতে যাবে না। হ্যাঁ, ন্যাটো প্রথম এবং প্রধান যে দ্বন্দ্বের জায়গাটা ছিল যে ন্যাটো নিয়ে, সেই জায়গাটা ক্লিয়ার করেছে। দ্বিতীয় কথা, তারা যেটা বলছিল যে সার্বভৌমত্বে ছাড় দেওয়া হবে না, কিন্তু তারা তো চাইছে তারা যেগুলো দখল করে নিয়েছে সেই দখলকৃত জায়গাগুলো ছাড়বে না, ছাড়ার প্রসঙ্গই আসে না। সেটা তো তারা পেয়েছে, তা মোটামুটি তো রাশিয়ার দিকেই যাচ্ছে। তো মস্কো তো খুশি হবারই প্রশ্ন। এখানে আবার হঠাৎ করে নির্বাচনের প্রশ্ন আসছে, কারণ ওখানে তো যুদ্ধকালীন একটা আইন চলছে, যেটাকে মার্শাল ল বলে। করতে করতে এবং মস্কো কিন্তু আগাগোড়াই এটা জেলেনস্কিকে অবৈধ সরকার বলছে। কারণ এবং এটা কিন্তু ওদের মানে এটা একটা কৌশল, যুদ্ধগত কৌশল। যদি সে অভ্যন্তরীণভাবে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি করে দিতে পারে বা বিভাজনের জায়গা তৈরি করে দিতে পারে, এই যে নির্বাচনের একটা বৈধতা আসলে বা নির্বাচন প্রস্তুতি আসলে অভ্যন্তরীণও তো একটা সংঘাত তৈরি হতে পারে। এটা ভদ্র ভাষাতে বলার দরকার নেই, বলে যে লাগাই দিচ্ছে। আমরা বাঙালিরা বলে ভিতরে লাগাই দিচ্ছে, মানে এটাই তো একটা কৌশল। আপনি কি দেখেন, রাশিয়া কিন্তু সবসময় এই কাজটা করে। রাশিয়া কিন্তু দূর থেকে পিন পয়েন্টে গিয়ে ওরা আঘাত করে। ওরা কিন্তু মানে তোমাকে না চাই নিয়ে ছেড়ে দিলাম, তুমি এখন নিজের মধ্যে মানে যাকে যে ধরনের ডোজ দেওয়া দরকার আপনি ডোজ নিয়ে থাকেন। আমি একটু সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। শীতের সকাল, শীতের দুপুর আর সন্ধ্যার সময়, যেহেতু এটা প্রচার, এই সন্ধ্যায় একটু নেন না, একটু চায়ের কাপ, কফির কাপ নিয়ে আমাদের অনুষ্ঠানটা দেখেন। শীতের আমেজটাও তো উপভোগ করতে হবে আসলে। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের জানাবেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি আজকে কাজল হায়দার, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি বিউটি সমাদ্দার। আচ্ছা, উনি পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করছেন। আর যেটা মজার ব্যাপার হলো, অনেক কিছু হচ্ছে ন্যাটোকে নিয়ে, ইউক্রেনকে নিয়ে, রাশিয়াকে নিয়ে, এখানে আবার ভেনেজুয়েলাকে নিয়েও হচ্ছে। সব কিছুই বলবো, সঙ্গে থাকেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আরেকটি কথা, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপা, যে জায়গাটা আমি ছেড়েছিলাম আপনাকে। হ্যাঁ, আপনি যে ডোজের কথা বললেন, এখন আরেকটা মজার বিষয় দেখেন, জেলেনস্কিও কিন্তু এখন নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছে। যদিও সে শর্ত জুড়ে দিয়েছে যে নিরাপত্তার বিষয়টা যদি নিশ্চিত করা যায় তবেই নির্বাচনটা, তো কিন্তু সে এসেছে, তো নির্বাচনের জায়গায় এসেছে, তো সে রাতের ভোটে আয়োজন করতে পারে।
রাতের ভোট করুক দিনের ভোট করুক, নিরাপত্তা লাগবে। নিরাপদ। আবার এখানেও দেখেন দ্বন্দ্বটা কিভাবে লাগিয়ে রেখেছে। যুদ্ধকালীন সময় নিরাপত্তাটার প্রশ্নটা কিন্তু ওখানে মানে জেলেনস্কির আবদারগুলো হয় ঠিক এরকম যেটা আসলে অপূরণীয় আবদার। আচ্ছা, কারণ যেখানে যুদ্ধ চলছে সেখানে সে যে নিরাপত্তার কথাগুলো বলছে সেটা বাস্তবায়ন করা আসলে কিন্তু অস্বাভাবিক বা মানে এটা আসলে এটা কষ্টসাধ্য আর কি। কষ্টসাধ্য প্লাস হচ্ছে এটা হবে না বলে সে বলছে। কিন্তু এই ধরনের অনেক উদাহরণ আছে যে সমস্যার মধ্যে নির্বাচন হয়। এটা ধরেন এটা হচ্ছে বলে দেখলো সে কোন দিকে যায়, বাতাসটা কোন দিকে যায়, তার অভ্যন্তরীণ দিকের বাতাসটাও কোন দিকে যায়, বা এই যে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবটাও কোন দিকে যায়। কিন্তু ঘটনা হচ্ছে সে তো যেই প্রশ্নের জায়গাগুলো, দ্বন্দ্বের জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে কিছু কিছু হলেও আপোষের জায়গায় সে আসতে চাচ্ছে। কারণ সে কিন্তু আমার কাছে মনে হয় যেটাই যুদ্ধের পরিণতিটা সে বুঝতে পারছে এখন, মানে এতদিন পরে এসে হলেও সে বুঝতে পারছে এবং প্রকাশ্যে সেটাকে সমর্থন করবার চেষ্টা করছে। এবং আমি যেটা বলি, আপনি বলছেন ভালো কথা বুঝতে পারেন, আমি বলছি তার ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ হয়ে গেছে। এটাও হতে পারে, এখন আর নতুন অ্যাকাউন্ট খোলার জায়গা নেই, হ্যাঁ। কারণ যে পরিমাণ অর্থ তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে আছে। আবার দেখেন ইউরোপীয় ইউনিয়ন তারা যারা সহযোগিতা করছে তারাও কিন্তু এই জায়গায় এখন একটু দৃঢ়তা দেখাচ্ছে যে এই যে এত অর্থ ব্যয় করে, তারা কিন্তু প্রকাশ্যে না বললেও তারা কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে আর কতদিন চালাবে। এভাবে অর্থ ঢালাটাও কিন্তু তারা সংকুচিত করে আনছে। তো সেই জায়গাগুলো তো তার এখন অনুধাবনের জায়গায় চলে এসছে। আচ্ছা, এখন আমরা চলে যাই দাদাবাড়ি ব্রিটিশে। এই ব্রিটিশরাই তো সব সমস্যার মূল কারণ। এবং সবচেয়ে মজার কথা বলবেন, এটা দুঃখজনক যে যখন জেলেনস্কি আপনার সেখানে ব্রিটিশ আলাপ করতে গেল, তখনই একটা খবর আসলো ব্রিটেনের জন্য প্রথম কোন ব্রিটিশ সৈন্য মারা গেছে ইউক্রেনে। এ নিয়ে একটু দর্শকদের না, যদিও তারা দাবি করছে যে এটা যুদ্ধক্ষেত্র সম্মুখ যুদ্ধে মারা যায়নি, তারা হচ্ছে প্রশিক্ষণের সময় এটা মারা গেছে, কিন্তু তারপরও ভাগ্যিস বলে নাই যে ডায়রিয়ায় মারা গেছে। না, সেটা বলবার কোনো অপশন নাই, কারণ মৃত্যুটা তো স্বাভাবিক না যে ডায়রিয়ায় মারা গেছে। তো সেই জায়গাতে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আন্তর্জাতিকভাবে বলেন আর নিরাপত্তা বিশ্লেষকরাই যেটা মানে আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে কথাটা যে অভিযোগটা করে আসছিল রাশিয়া বা সবাই আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়ন বিভিন্নভাবে সহযোগিতা করছে যুদ্ধে, মানে সরঞ্জাম দিয়ে যুদ্ধ করছে বা প্রশিক্ষণ দিয়ে যুদ্ধ করছে, কিন্তু সম্মুখ যুদ্ধে যে তাদের অংশগ্রহণের জায়গাটা কিন্তু এতদিন এত প্রকাশ্যে ছিল, কিন্তু এই মৃত্যুর মধ্যে দিয়ে কিছুটা হলেও কিন্তু সেই ইঙ্গিতটা দিয়েছে। কাজেই এটা কিন্তু একটা রাজনৈতিক প্রভাব ফেলবে। এবং ব্রিটিশের যে দুঃখ প্রকাশ করেছে বা তাদেরও কিন্তু এই জায়গায় একটা চিন্তার নতুন কারণ হয়ে আছে, যে মানে চিন্তার নতুন কারণ যে শুধু নিরাপত্তার জায়গাটা কিন্তু দিতে পারছে না। ব্রিটিশের তো আর সেনাবাহিনী কুক যায়নি ওখানে রান্না করতে, ঠিক না? হয় সমরবিদ গেছে, নাহলে ড্রোন চালানোর প্রশিক্ষণ গেছে বা মিসাইল চালানোর। সেটাই, মানে এই জায়গাটাও যে এখন আর নিরাপদের জায়গা নাই, মৃত্যুর জায়গায় ঝুঁকিয়ে আছে বা সেই জায়গাটা তো ক্লিয়ার হচ্ছে। কাজে এখন কিন্তু নতুন করে চিন্তার আর হবে। এতদিন পশ্চিমারা বলে আসছিল যে রাশিয়ার পক্ষ বিভিন্ন আফ্রিকা থেকে শুরু করে চীন, নর্থ কোরিয়া, এদের টেকনোলজি থেকে মানুষ কাজ করছে, উল্টোটা তো তাদেরটাও ঘটে গেল। হ্যাঁ, সেটা কম হোক আর বেশি হোক। তো সেই জায়গায় এটা আসলে আমার মনে হয় আগামী দিনগুলোতে যে সহায়তা অব্যাহত রাখার যে প্রক্রিয়া, সেখানে কিছুটা হলেও ব্যাহত হবে। হ্যাঁ, কারণ এটা মারা স্টার মারের তো কেউ মারা যায়নি, মারা গেছে ব্রিটিশ জনগণের কেউ, কারো সন্তান, কারো স্বামী। কিন্তু তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। ওই একটা জিনিসে রাষ্ট্রপ্রধান খুব ভালো পারে, শুভেচ্ছা আর দুঃখ প্রকাশ। আপনি যদি অনুমতি দেন তাহলে দর্শকদের একটু কমেন্টগুলো আমরা পড়ে আসি। অবশ্যই, দর্শকরাই তো আমাদের প্রাণ। দর্শকরা যেহেতু প্রাণ, আমাদের প্রথম প্রাণ হচ্ছে উনি লিখছেন, ইট ইজ নট অনলি ইন্টারন্যাশনাল পলিটিক্স ক্রাইসিস, দেয়ার ইজ নো ইন্টেলেকচুয়াল ফরেন পলিসি অফ পাকিস্তান। আমরা যে পাকিস্তানকে নিয়ে গতকাল যে এটা করেছিলাম, রাধিকা নামে আমাদের একজন এটা বলছেন দর্শক। আর মহেশপুরের যে আলাপ করেছেন প্রধান শিক্ষক, উনি আমাদের অনুষ্ঠানটা দেখেন, ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ। এত সুন্দর বিশ্বধর্মী একটা অনুষ্ঠান যদি জেলেনস্কি দেখতেন তাহলে তিনি আসল রহস্য জানতে পারতেন। সর্বোপরি ইউক্রেনের জনগণ ও সরকার প্রধানদের আহ্বান, বড় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলায় বুদ্ধিমান সরকার প্রধানের কাজ। আগে থেকে জানি তারা বুদ্ধিমান, কিন্তু জেলেনস্কি তাহলে তিনি 2022 সালে এমন বোকামি কেন করলেন? আসলে উনি নিজে লাভবান, উনিও দুর্নীতির বাইরে নন। আপনার ধারণা আপনি যেটা বলছিলেন যে দুর্নীতির বাইরে না। ধন্যবাদ আপনাকে, আপনি সঠিক বিশ্লেষণ করে। আসলে জিওপলিটিক্সের মজা তো আমরা বলি, মজা তো অনেক করুণ দিক আছে জিওপলিটিক্সের।
কেউ কারো বন্ধু নয়, কেউ কাউকে বিশ্বাস করে না, যা যা নিজেদের স্বার্থ। আর সবচেয়ে বড় কথা, আমরা তো যেতে পারছি না তার বাইরে, কোনো না কোনো ভাবে কিন্তু এর প্রভাব আমাদেরকেও ছুঁয়ে যায়। আহমেদ নামে আমাদের পরবর্তী দর্শক লিখছেন, আঞ্চলিক শক্তি হিসেবে জাপানকে আমেরিকার প্রেম ছাড়তে হবে। এই হচ্ছে সমস্যা আমাদের ওই এশিয়ার কান্ট্রিগুলো না, যে তাদের নিজেদের সরকার আঁকড়ে থাকার জন্য একটা ছুতে দেখি আমেরিকা বা অন্য কোনো শক্তিধর দেশের ছায়াতলে এসে ফাঁদে ছাতার তলে এসে পড়ে। বিনয় সায় নামে আমাদের দর্শক লিখছেন, যুদ্ধ তখনই থামবে যখন রাশিয়া ইউক্রেনকে পুরোপুরি জয় করে নেবে, এর আগে যুদ্ধ থামবে না। এটা দেখা যাক, এটা ভবিষ্যতে বলে দেবে। যুদ্ধের খুবই একটা গুরুত্বপূর্ণ বছর, গুরুত্বপূর্ণ মোড়ে আমরা এখন আছি। আচ্ছা, আজকে টপিকে সর্বশেষ একটা, সেটা আবার ভেনেজুয়েলা। হঠাৎ করে মাঝখানে থেমে গেছিল কয়েকদিন, করার পরে আবার এবার একদম মার্কিন ট্যাঙ্কার, আপনি নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন দর্শক, আপনারা দেখবেন ভিডিওগুলো, হেলিকপ্টার থেকে মার্কিন নেভেলরা নামছে, নেমে ওইটা পুরো সিজ করে ফেলেছে। এটা নিয়ে কিছুটা দেখেন, আপনি যেটা বললেন যে থেকে থেকেই এইটা উস্কে উঠতেছে। ট্রাম্প যেটা মানে প্রথম থেকেই করছে যে উনার কিন্তু ভেনেজুয়েলায় আক্রমণ করবার, বা আক্রমণ না হোক অন্তত চাপে রাখবার একটা মানে প্রবণতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই যে ঘটনাটা হলো, বড় তেলের ট্যাঙ্ক তারা জব্দ করে নিলেন, এবং সে কিন্তু বলেছে এটা দীর্ঘ সময়ের জন্য এই ট্যাঙ্কটাকে জব্দ করা হলো। কি করলো দেখেন, এটা কিন্তু মানে ট্যাঙ্কারটা, হ্যাঁ এটা কিন্তু অনেক মানে ওই যে অর্থনীতির ক্ষেত্রে মানে অনেক এই ট্যাঙ্ক জব্দ করার সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত আছে। দেখেন, অভ্যন্তরীণ যে অর্থনৈতিক বিষয়টা, সেটা তো ধসে পড়ার একটা চান্স আছে। তারপর হচ্ছে যে এইটার ক্ষেত্রে যে ভিতরে অর্থনৈতিক ক্ষোভ তৈরি হলে সরকারকে, মানে ট্রাম্পের যে টার্গেট ছিল যে মাদুরের পদত্যাগ বা সরকার পরিবর্তনের যে দেশের জনগণ তার বিরুদ্ধে খেপে যাবে, এটা কিন্তু স্বাভাবিক, মানে হতেই পারে। এইভাবে কিন্তু ওই যে বলতেছে না যে তোমাকে ভাতে মারবো, পানিতে মারবো, মানে আকার ইঙ্গিতে, মানে তেলের ট্যাঙ্কারে মারবে তাকে। কারণ তেলই তো তাদের হচ্ছে, মানে সবচেয়ে বেশি রিজার্ভ হচ্ছে তাদের। হ্যাঁ হ্যাঁ, ওখানে সমস্যা তো বড় বড় কোম্পানি একসময় মার্কিন নেতৃত্বের ছিল, পরে তো আপনার পুতিনের সাথে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক হয়, রাশিয়ার কোম্পানিগুলি সেখান থেকেও কিন্তু মাদুরো সরে এসে বলছিল যে মার্কিন কোম্পানি এটা টেক ওভার করতে পারে। আলাপ হয়েছিল, একটা দল সেখানে গেছে, কারণ আমরা জানি যে জিও পলিটিক্সে সামনে না দেখা যায়, পর্দার পিছনে আরো বেশি অনেক কিছু হয়। এই যে দেখেন, প্রতিনিয়তই যেটা ট্রাম্প প্রশাসন যেটা মানে অভিযোগ করে আসছে যে শুধু মাদককে তারা বলছে মাদক বিরোধী অভিযান, কিন্তু আসলে তো মাদক বিরোধী অভিযান কি না অন্য কিছু, সেটা কিন্তু এখন আস্তে আস্তে প্রকাশ্যে আসছে। যদিও মাদুরাইও কিন্তু তার জায়গা থেকে শক্ত অবস্থান জানিয়ে দিয়েছে যে সেও কিন্তু তার এলাকাগুলোতে প্রশাসনিক না সামরিক যে শক্তি সেটা বাড়াচ্ছে, এবং সে কিন্তু বলছে যে তারা শান্তি চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদেরকে হামলা করে তারা কিন্তু সেটা স্বাভাবিকভাবে মেনে নেবে না। তো এই যে একটা উত্তেজনা থেকে একটা উত্তেজনা, এর পরিণতি যে কোন দিকে যাবে আসলে সময় দেখার বিষয়। এখানে আবার আপনার রাশিয়াও কিছু তাদের সরঞ্জাম পাঠিয়েছে, চীনও তার পাশে আছে। এখানেও আপনার একটা বড় কিছু হবার সম্ভাবনা মাঝখানে ছিল, হঠাৎ থেমে গেছিল, কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার আলোচনাটা তখন প্রাধান্য পায়। তখন এখন আমেরিকা দেখতে পারে যে এখানে, বা আরেকটা কারণ হতে পারে মাদুরা বা ট্রাম্পের মধ্যে যে নেগোসিয়েশন চলছিল পর্দার আড়ালে, সেখানে কোনো ছেদ দেখা দিচ্ছে। হ্যাঁ, এটা তো হতেই পারে। সেই কারণে আমরা দৃষ্টি রাখতেছি, বিশেষজ্ঞের তরফ থেকে এই নিউজগুলোর উপর আমরা দৃষ্টি রাখতেছি। এইগুলো আপডেট এলে অবশ্যই আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে দর্শকদের জানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন একটু জানিয়ে দেবেন বিস্তারিতভাবে। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান কমেন্টে লিখুন, অবশ্যই সেটা যদি আমাদের এখতিয়ারের মধ্যে হয়, কেন প্রতিটা আমার গণমাধ্যম একটা নীতিমালার মধ্যে চলে, সেটা অবশ্যই আমরা, এবং অনেক প্রোগ্রাম আমরা করেছি আপনাদের অনুরোধে, আপনারা শুনতে চান, দেখতে চান, এই জন্য আমরা করেছি। জিও পলিটিক্স দিকে খেয়াল রাখবেন, কারণ হচ্ছে খুব মজার এই কারণে বলছি, আমরা তো নিউজ মানে একটু খারাপ হোক মন্দ হোক মজাই বলি, আপনারাও অনেক কিছু জানতে পারবেন, আপনারা আরও বেশি জানেন, কারণ আপনারা আরও বেশি, আমরা নির্দিষ্ট কিছু ঘাটাঘাটি করে আপনারা পুরা এগুলা যাচাই বাছাই করেন, আপনাদের কমেন্টে বোঝা যায়। ধন্যবাদ। আর বাংলা ভাষাভাষী যারা দেশের বাইরে আছেন, প্রবাসীরা আছেন, তারা তো বাংলাদেশকে মিস করেন, বাংলা ভাষাকে মিস করেন, আপনারা বিশ্ব সংযোগ দেখবেন, ভিডিওগুলা চারপাশে ছড়িয়ে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।